আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাইয়াপুরা, কেমন আছো তোমরা সবাই? আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং বোর্ড ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু জানাবে। ওকে, ঠিক আছে। তো কি অবস্থা তোমাদের? ভালো আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ওকে, তো আমাদের আজকে উম, কোষের গঠনের শেষ ক্লাস। আমরা গতদিন এক্সট্রা ইনফরমেশন অর্ধেক পর্যন্ত যেতে পারছি, আর কিছু এমসিকিউ সলভ করেছিলাম। আজকে আমাদের মেইন টার্গেট হচ্ছে সিকিউ সলভ করা। তার আগে আমরা এক্সট্রা ইনফরমেশনের আর কিছু তথ্য যদি থাকে একটু দেখব, আর সৃজনশীল সাথে কিছু এমসিকিউ সলভ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, তো আসো দেখি। প্রথমেই নিউক্লিক অ্যাসিড। হ্যাঁ, আমরা গতদিন নিউক্লিক অ্যাসিডের আগ পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা নিউক্লিক অ্যাসিড থেকে পড়বো। নিউক্লিক অ্যাসিড তোমরা জানো, ডিএনএ আরএনএ এই দুটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এবং এই দুটার ব্যাপারে আমাদের বই কিন্তু অনেক পড়া আছে, এক্সট্রা ইনফরমেশন তেমন একটা নাই। আসো আগাই। এক্সট্রা ইনফরমেশন গুলো কালার করা আছে, তো এখানে আসলে এক্সট্রা ইনফরমেশন নাই। এখানে যেটা আছে এটা অতটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, ডিএনএ। ডিএনএ টপিকে আসো। এখানে দেখো, ডিএনএ তে প্রোটিন এবং ক্রোমোজোমের মধ্যে প্রোটিন এবং হিস্টোন হিস্টোন প্রোটিন এবং ডিএনএ এর অনুপাত 1:1। তোমরা আমাকে বলতে পারবা ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আছে কত পার্সেন্ট? তোমাদের স্মরণ আছে ডিএনএ কত পার্সেন্ট আছে? 1:1 মানে 50-50 হলেও ডিএনএ কিন্তু আছে 45%, আর প্রোটিন আছে 55%। যদিও বা পারফেক্টলি 1:1 না, কাছাকাছি ধরা যায় আর কি। ওকে, আচ্ছা, এরপরে আসো দেখি আর কি এক্সট্রা তথ্য আছে। এগুলো অতটা ইম্পর্টেন্ট না যেগুলো এখানে আছে, সো আমরা এখানে এটাতে বাদ দিচ্ছি। হ্যাঁ, গত দিনের এমসিকিউতে আমরা এটা পড়েছিলাম, তাই না? জৈবিক সংকেত প্রেরণ করে কে? জৈবিক সংকেত প্রেরণ করে ডিএনএ। যে কোনো কাজের জৈবিক সংকেত প্রেরণ করে ডিএনএ। ঠিক আছে? ওকে, এটা আমাদের বইও আছে, গ্লাইকোসাইডিক বন্ধনী দ্বারা যুক্ত থাকে। এরপরে এখানে আসলেই তেমন ইম্পর্টেন্ট কিছু নাই। এখানে একটা কথা আছে দেখো, আরএনএ আমরা জানি ভাই, আরএনএ এক সূত্রক একটা জিনিস। হ্যাঁ, আরএনএ এক সূত্রক একটা জিনিস, তবে জেনেটিক আরএনএ যেটা, ভাইরাসের যেটা থাকে, এটা কখনো দ্বিসূত্রক হতে পারে। এটা একটা স্টার মার্ক দিবা, এটা কিন্তু ব্যতিক্রম। ঠিক আছে? আরএনএ সাধারণত এক সূত্র কি হয়, কিন্তু ভাইরাস যখন আরএনএ ধারণ করে তখন কখনো কখনো আরএনএ দ্বিসূত্রকও হতে পারে। তাহলে দ্বিসূত্রক আরএনএ কোথায় পাওয়া যায়? সাধারণত ভাইরাসে পাওয়া যায়। এক স্পেসিফিক উদাহরণ, রিও ভাইরাস। আর একটা জিনিস দেখো, জি আরএনএ বা জেনেটিক আরএনএ যেটা, এটা শুধু ভাইরাস দেহে থাকে, কোনো জীব দেহে থাকে না। ভাইরাসকে কিন্তু জীব বলা যায় না। হ্যাঁ, শুধু ভাইরাসেই থাকে জেনেটিক আরএনএ, উদ্ভিদ বা প্রাণী কোষে জেনেটিক আরএনএ থাকে না। ওকে, ঠিক আছে। ক্লোভার লিফ মডেল, তোমাদের বইয়ে আছে এটা, ক্লোভার লিফ মডেল। টিআরএনএ এর ক্ষেত্রে এই মডেল প্রযোজ্য। এটা বাংলা লিখে নিতে বলেছিলাম তোমাদেরকে, এটাকে লবঙ্গ পাতার মডেলও বলা হয়। লবঙ্গ পাতার মডেল বা ক্লোভার লিফ মডেল টিআরএনএ এর ক্ষেত্রে। তো আমরা তো বইতে ক্লোভার লিফ মডেলটা পড়েছি, লবঙ্গ পত্র এটা তোমরা লিখে রাখতে পারো। টিআরএনএ এর যে মডেলটা, এটাকে লবঙ্গ পত্র মডেলও বলা হয়। হ্যাঁ ভাই, আজকে সিকিউ সলভ হবে।
আমরা একটু আলোচনা শেষে সিকিউটা শুরু করবো ইনশাল্লাহ, হ্যাঁ। আচ্ছা, এরপরে আসো ডিএনএর পার্থক্য, এখানে খুব বেশি লাগবে না। আমাদের শরীরে জিন কতগুলো আছে, এটা একটা কোশ্চেন হতে পারে, হ্যাঁ। তো লবঙ্গ পত্র হচ্ছে, লবঙ্গ, লবঙ্গ একটা হচ্ছে আহ, মশলা, তোমরা দেখেছো লবঙ্গ, খেয়েছো? রান্নার কাজে ব্যবহার হয়। ওই লবঙ্গ যে গাছে হয় ওইটার পাতাকে লবঙ্গ পত্র বলে আর কি, তো ভিন্ন ধরনের পাতা, হ্যাঁ। আচ্ছা, তো ভাইয়া এখানে আমাদের দেহে জিনের পরিমাণ এক এক জায়গায় এক এক রকম লেখা আছে। এখানে লেখা 30 থেকে 40 হাজার, কোথাও আবার 30 হাজার, কোথাও আবার 20 থেকে 25 হাজার লেখা। তো আসলে এটা তো আসলে একদম ফিক্সড না, কম বেশি হতেই পারে, তাই এটা সাধারণত আসে না যে আমাদের শরীরে জিনের পরিমাণ কত, বা আসলেও এরকম অপশন যেটা মিলবে সেটাই উত্তর করবে। 20 থেকে 25 হাজার এটাই সবচেয়ে বেশি প্রচলিত, 20 থেকে 25 হাজার। ঠিক আছে, এবারে জেনেটিক কোড দিয়ে তো আমাদের চ্যাপ্টার শেষ। হ্যাঁ, আসলে এখানে জেনেটিক কোডের বৈশিষ্ট্য পড়েছিলাম, মনে আছে তো আমাদের? হ্যাঁ, এখানে লেখা ছিল যে একটা কোডন একাধিক অ্যামিনো অ্যাসিডকে কোড করে না, এটা শুধু একটা অ্যামিনো অ্যাসিডকেই কোড করে, একটা কোডন একটা অ্যামিনো অ্যাসিডকেই কোড করে, একটা কোডন কখনো একাধিক অ্যামিনো অ্যাসিডকে কোড করে না। ঠিক আছে, তো এই ব্যাপারটাকে বলা হয় দ্ব্যর্থহীন, এটাও একটা বৈশিষ্ট্য। একটা কোডন শুধু একটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে, এটাকে বলা হয় দ্ব্যর্থহীন। ঠিক আছে, ভিন্ন কথা না শব্দটা একটা। আচ্ছা, এছাড়াও আমরা পড়েছিলাম যে দুইটা কোডনের মাঝখানে অতিরিক্ত নিউক্লিওটাইড থাকে না। যেমন ধরো আমি এখানে একটা লিখি, আমি যদি বলি এখানে ACU, এটা একটা কোডন, কথা ঠিক। পরে যদি বলি CAU, এটা আরেকটা কোডন, কথা ভুল। আমি ভুল করেছি। কেন ভুল করলাম? কারণ মাঝখানে আমি একটা নিউক্লিওটাইডকে বাদ দিয়ে চলে গেছি, এটাকে বাদ দেওয়া যাবে না, একেও কাউন্ট করতে হবে। তাহলে প্রথম কোডনটা যেমন ছিল ACU, পরের কোডনটা হবে GCA, এর পরের কোডনটা আপাতত, এর পরের নিউক্লিওটাইডটা আপাতত কোডন তৈরি করছে না, যেহেতু একাই, তিনটা লাগবে মিনিমাম। তো আমরা এভাবে কোডন পাই, হুম, কোডন। ওকে, তো এটাকে এই জন্য বলে কমা বা বিরামহীন, কমা নাই বা বিরাম নাই, এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। ঠিক আছে, এটার ইংরেজি হবে কন্টিনিউয়াস। কোডন এরা হচ্ছে কন্টিনিউয়াস, মানে এদের ফরমেশন হয় কন্টিনিউয়াসলি, মাঝখানে কোনো গ্যাপ থাকে না। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো অধোগামিতা বা ডিজেনারেশন, এটা ইংলিশ দেওয়াই আছে। এটা কি? ওই যে একটা একাধিক কোডন একটা অ্যামিনো অ্যাসিডকে কোড করতে পারে, এটাকে বলা হয় অধোগামিতা। ঠিক আছে, একাধিক কোডন একটা অ্যামিনো অ্যাসিডকে কোড করে। যেমন আমরা দেখছি লিউসিন, 6টা কোডন দ্বারা লিউসিন নামের অ্যামিনো অ্যাসিডটা নির্ধারিত হয়। তাহলে এটা অধোগামিতা বলা হয়, বা এটাকে ডিজেনারেটিভ ক্যারেক্টারিস্টিক্স বলা হয়। তো এই কয়েকটা তথ্য নতুন তোমাদের জন্য, এটা তোমরা একটু মনে রাখবা, হ্যাঁ। এই অধোগামিতা বা ডিজেনারেটিভ ক্যারেক্টারকে রিডান্ডেন্সিও বলা হয়, বুঝলে? রিডান্ডেন্সি
বা ডিজেনারেসি? একই কথা। তাহলে আমরা নতুন কি কি তথ্য পড়লাম? কোডন সমূহ হচ্ছে দ্ব্যর্থহীন, বা একটা কোডন একটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করতে পারে, একাধিক অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করতে পারে না। কোডন সমূহ কমা বা বিরামহীন, দুই কোডনের মাঝে অতিরিক্ত নিউক্লিওটাইড থাকতে পারে না। কোডন সমূহ অধোগামিতা প্রদর্শন করে, বা রিডান্ডেন্সি প্রদর্শন করে, বা ডিজেনারেসি প্রদর্শন করে। এটার মানে হচ্ছে একাধিক কোডন একটা অ্যামিনো অ্যাসিড, একাধিক কোডন একটা অ্যামিনো অ্যাসিডকে নির্ধারণ করতে পারে বা কোড করতে পারে। তো তোমাদের প্রশ্ন এরকম থাকতে পারে, একটি কোডন শুধু একটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে, এই বৈশিষ্ট্যকে কি বলে? দ্বর্থহীন, বিরামহীন, অধোগামিতা বা রিডান্ডেন্সি। তাহলে ওটা দ্বর্থহীন। অথবা এমন আসতে পারে একাধিক কোডন একটা অ্যামিনো অ্যাসিডকে কোড করে, এই ধর্মকে বা এই বৈশিষ্ট্যকে কি বলে? অধোগামিতা বা ডিজেনারেসি বা রিডান্ডেন্সি। ঠিক আছে? আচ্ছা, ক্লাস রুটিন ভাইয়া টেলিগ্রাম গ্রুপে পাবা। আর তোমাদের এক্সাম যেহেতু রিটেন হয়েছে, রিটেনের কিছু খাতা দেখতে হয়, তো ওটাতে একটু সময় লাগে। আশা করি খুব দ্রুতই পেয়ে যাবা। আচ্ছা, পারভেজ বলেছো ভাই ড্রাই আইস কি? শুকনা বরফ। আচ্ছা, তোমরা কঠিন কার্বন ডাই অক্সাইডের নাম শুনেছো? কঠিন কার্বন ডাই অক্সাইড কোথায় ইউজ করে বলো তো? জানো? ওই যে নাটকে বা স্টেজে যখন পারফর্ম করা হয়, দেখবা পেছন থেকে ধোঁয়া উঠছে, ঠিক আছে না? ধোঁয়া উঠছে, একটা ভয়ঙ্কর মুহূর্ত তৈরি করার জন্য আশেপাশে ধোঁয়া উড়াইতে হয়। ওই জায়গাগুলোতে ড্রাই আইস ইউজ করা হয়। হ্যাঁ, এটা কঠিন কার্বন ডাই অক্সাইড, এটা ড্রাই আইস নামে পরিচিত। ওকে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। পারভেজ জিজ্ঞাসা করেছিলে, তুমি পরে আসো। কোষ রসায়নের ক্লাস আমি নিবো কিনা? না, আমি কোষ রসায়নের ক্লাস নিব না, আমার নিজের পরীক্ষা আছে সামনে। তো ওটার জন্য আমি কিছুদিন একটু ব্রেকে থাকবো। কোষ রসায়নের ক্লাস নেবেন তোমাদের তাসফিন ভাইয়া। ঠিক আছে? আর এটা কি ক্ষতিকর? না, এটা তো আর খাওয়ার জিনিস না। তবে কার্বন ডাই অক্সাইড আমাদের জন্য টক্সিক না। হ্যাঁ, তুমি যদি নিঃশ্বাসে সাথে কার্বন ডাই অক্সাইড নাও, অক্সিজেন না থাকে, তখন মরে যাবা। কিন্তু কার্বন ডাই অক্সাইড তো আমাদের পরিবেশে আছে। এটা যেখানে উঠতেছে সেখানে থাকলে খুব বেশি ক্ষতি হবে ওটা এমন না, কারণ এটা তো বায়ুমণ্ডলে ওপেন হয়ে যাচ্ছে, ছড়ায় যায় আর কি। ধোঁয়া কেমনে বের হয়? ওটা তো ড্রাই না। হ্যাঁ, ওটার রাসায়নিক ধর্ম অমন যে ধোঁয়ার মতো উড়ে যায়। হ্যাঁ, জুলজি তোমাদের সাইকেল 2 তে যাবে ভাইয়া। সেখানে যারা এনরোল করেছো তারা লাইভ ক্লাস পাবা। তোমাদের সাইকেল 1টা ফ্রি ছিল, এটা তোমরা এমনি পাচ্ছ আমাদের কাছ থেকে। ওকে। আচ্ছা, তাহলে আমাদের এক্সট্রা তথ্য পড়া হলো। তো আমরা এমসিকিউ তে যাই, এবং এমসিকিউ এর পরে আমরা সিকিউ তে যাব। তোমরা একটু লাল কালারের বই দেখতে পাচ্ছ। হ্যাঁ, এইটা হচ্ছে মাজেদা ম্যামের বই, বুঝছো? ওনার বইয়ের পেজের কোয়ালিটি একটু খারাপ, এরকম লালচে লালচে কালার। তো আমরা একটু মাজেদা ম্যামের বইয়ের এমসিকিউ গুলা দেখি, সেখান থেকে দেখে তোমাদের কিছু কোশ্চেন ধরি। হ্যাঁ, এটা বোর্ড কোশ্চেন, এগুলা বোর্ড কোশ্চেন সলভ করলেই তোমাদের জন্য আসলে এনাফ। হ্যাঁ, এটা উদ্বায়ী পদার্থ। হ্যাঁ হ্যাঁ ভাই, ঠিক বলছো। ড্রাই আইস উদ্বায়ী পদার্থ, খোলা রাখলে উড়ে যায়। হুম। তা আসো দেখি, উম তোমাদের কেমন মনে আছে। প্রথম প্রশ্ন, আমরা 20 মিনিট মতো এটা আলোচনা করে ইয়েতে যাব, সিকিউতে যাব। বলো তো, ধানের ক্রোমোজোম সংখ্যা কত মনে আছে? আমরা ভাত খাই। হ্যাঁ, সুন্দর মনে আছে। আমরা 24 ঘন্টায় ভাত খাই, তাই না? ওকে, ঠিক আছে। এখানে 28, তোমরা কি, এটা যদিও বা ছন্দের মধ্যে ছিল না, তোমরা জানো 28 কার ক্রোমোজোম সংখ্যা? নিজে নিজে পড়ছো? এরকম কেউ আছো? টমেটো? না না না।
টমেটোরও 24, আমরা বলছিলাম না টমেটোর তরকারি দিয়ে তুমি ভাত খাবা। না, 42 হচ্ছে ধান, এই সরি গম, 42 হচ্ছে গম। ওকে, 28 হচ্ছে তামাক। এটা তামাকের ক্রোমোজোম সংখ্যা, হ্যাঁ। ঠিক আছে, ওটাও ওইখানে ছিল। 40 আর 42 অবশ্য ছিল না। বাকি এগুলো সহজ, এগুলা প্রশ্ন খুবই সহজ, যেটাই ধরবো ওটাই পারবা। যেমন এটা বলো তো, 15 নম্বরটা, ডিএনএ এর মনোমারকে কি বলা হয়? ডিএনএ তো নিজেই নিউক্লিক অ্যাসিড, তো এটা তো হবে না, তাই না? পলিরাইবোজোম কাকে বলে? অনেকগুলা রাইবোজোম একসাথে থাকলে ওটা পলিরাইবোজোম। তো এটার সাথে তো ওটার কোনো সম্পর্ক নেই, এটা হবে না। এরপরে রাইবো নিউক্লিওটাইড, রাইবো নিউক্লিওটাইড দিয়ে আরএনএ তৈরি হয়, এটাও হবে না। বাকি থাকলো ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড, এইটা হবে। ডিএনএ ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড দিয়ে তৈরি হয়। ঠিক আছে, ওকে। এই যে দেখো, এটা বলো জীবনের ভৌত ভিত্তি কোনটা? জীবনের ভৌত ভিত্তি, হ্যাঁ। হ্যাঁ, জীবনের ভৌত ভিত্তি হচ্ছে প্রোটোপ্লাজম। গুড। আর যদি বলা হয় বংশগতির ভৌত ভিত্তি? বংশগতির ভৌত ভিত্তি হচ্ছে ডিএনএ, ডিএনএ, ডিএনএ বলা যায় পাশাপাশি ক্রোমোজোম জিন এগুলো হয়। আচ্ছা, যেহেতু 2বার আসছে তো ট্রাই করো। কোষ বিভাজনকালে মাকুতন্তু তৈরিতে সাহায্য করে কোন অঙ্গাণু? স্পিন্ডল অ্যাপারেটাস। হ্যাঁ, তাহলে সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম। ওকে। আচ্ছা, একটু আনকমন প্রশ্ন, প্লাজমা মেমব্রেনে খাঁজ সৃষ্টি করে কে? প্লাজমা মেমব্রেনে কিছু তন্তু থাকে, প্রোটিন তন্তু এগুলো, এরা খাঁজ সৃষ্টি করে। ইনফ্যাক্ট আমাদের হাতেও এগুলো আছে, মাংসপেশিতেও এগুলো আছে। হ্যাঁ, এটা অ্যাক্টিন মায়োসিন ক হবে। ঠিক আছে, ওকে, হুম। দেখি এটা মনে আছে কিনা। ডিএনএ অণুর প্যাঁচ খুলতে সাহায্য করে কোন এনজাইম? তন্তু মানে সুতা ভাইয়া, মানে ফাইবার। ওকে, ফাইবার, হ্যাঁ। আচ্ছা, আনিকা বলছে স্যার আলিম স্যারের বইতে আছে 1 নং ক্রোমোজোমে সবচেয়ে বেশি জিন আছে। হ্যাঁ, ওটা 1 নম্বরে, আমি পড়ানোর সময় বলে দিছিলাম কিন্তু, যে সবচেয়ে লম্বা ক্রোমোজোম কিন্তু 1 নম্বর। আমি তোমাদেরকে বলছি ক্রোমোজোম গুলা সিরিয়াল করা হয়েছে দৈর্ঘ্যের ভিত্তিতে, সবচেয়ে লম্বা ক্রোমোজোম 1 নম্বর, সবচেয়ে খাটো ক্রোমোজোম হচ্ছে 22 নম্বর। তাহলে সবচেয়ে বেশি জিন আছে 1 নম্বরেই। এটা হাসান স্যারের বইতেও আছে, তবে হাসান স্যারের বইয়ে 2 জায়গায় 2 রকম লেখা, এক জায়গায় এক্স, এক জায়গায় এক, এক যেটা ওটা সঠিক। আচ্ছা, তো প্রথমে হাইড্রোজেন বন্ড ভেঙে দিয়ে পেঁচ খুলতে সাহায্য করে হেলিকেজ। ওকে, বাকিরা আসলে হয় না। আর যদি বলা হতো যে আহ, পুনরায় প্যাঁচ পাকাতে বাধা দেয় কে, তাহলে এখানকার উত্তর হতো কোনটা বলো? পুনরায় প্যাঁচ পাকাইতে বাধা দেয় কে? প্যাঁচ খুলে দেওয়ার পরে যেন আবার প্যাঁচ না বাঁধে, এই জন্য বাধা দেয় আইসোমারেজ। ওটা, এটা টপো আইসোমারেজ হবে, সমস্যা নাই। ওইটাই আর কি, টপো আইসোমারেজ। হুম। আর পুনরায় হাইড্রোজেন বন্ড তৈরিতে বাধা দেয় কে? ওইটা হলো এসএসবিপি, তাই না? মনে আছে, পুনরায় হাইড্রোজেন বন্ড তৈরি হতে বাধা দেয় এসএসবিপি। হুম, ঠিক আছে, আগেই। এটা মনে আছে, আমাদের দেহে প্রোটিন গঠনকারী অ্যামিনো অ্যাসিড টোটাল কয়টা?
টোটাল 20টা। 20টা অ্যামিনো অ্যাসিড আছে রে। আমি বলছিলাম উদ্ভিদ এবং প্রাণী কোষ মিলে 28টা, শুধু উদ্ভিদে 20টা। মধ্য পর্দায় অধিক পরিমাণে কি থাকে? গত ক্লাসে আমি তোমাদেরকে অরেঞ্জ জেলি নিয়ে আলোচনা করেছিলাম, যেটা মধ্য পর্দায় বেশি থাকে। ফেকটিক অ্যাসিড, গুড। এই তো সুন্দর মনে আছে তোমাদের। এইটা বলো, এটিসি যদি এটা হয় ডিএনএ, তাহলে এমআরএনএ তে গিয়ে সেটা কি হবে? এটা কিন্তু বুঝে উত্তর দিতে হবে, তাই না? এটা তোর মুখস্থ না। হ্যাঁ, পারছো তো। এর বদলে টি হওয়ার কথা, কিন্তু যেহেতু আরএনএ তাহলে ইউ হবে, টি এর বদলে এ হবে, সি এর বদলে জি হবে, তাহলে ইউএজি। ঠিক আছে। 2 নম্বরটা। আর কোনটা দ্বারা ট্রান্সলেশন শুরু হয় যেন? মিথিওনিন। এটা একটু ভিন্নভাবে লিখছে, মিথায়োনিন একই কথা। ওকে, মিথিওনিন। ওই এ ইউজি মানে মেথিওনিন, ঠিক আছে। এগুলা তো সহজ, দেখি কঠিন নাই। বহুপদীতে যাই তাহলে কিছু হয়তো বা নতুন পাওয়া যেতে পারে। এইটা বলো তো, নিচের কোনটি জেনেটিক কোডের বৈশিষ্ট্য? কোডন সমূহ সার্বজনীন। সার্বজনীন মানে হলো ইউনিভার্সাল। কোড ট্রিপলেট। আর কোডের ভাষা উভমুখী। উভমুখী মানে ধরো AUG থেকে মেথিওনিন অ্যামিনো অ্যাসিড তৈরি হয়, আবার মেথিওনিন থেকে AUG কোডন পাওয়া যায়। এটা কি সম্ভব? তাহলে কোডের ভাষা আসলে একমুখী। AUG থেকে মেথিওনিন অ্যামিনো অ্যাসিড পাওয়া যেতে পারে, কিন্তু মেথিওনিন অ্যামিনো অ্যাসিড থেকে আবার AUG কোডন পাওয়া সম্ভব না। তার মানে 1 আর 2 সঠিক। কোডের ভাষা একমুখী। মনে রাখবে। হুম। এই ছবিটা দেখো, 106 নম্বর প্রশ্ন উত্তর দাও তো। এটা ঢাকা বোর্ড 2023 সালে আসা প্রশ্ন, 24-এ তো পরীক্ষা হয় নাই। এ ও বি উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। আগে দেখো এ আর বি। চিত্র এ হচ্ছে ডিএনএ, আর চিত্র বি হইতেছে আরএনএ। উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে পেঁচানো, কুণ্ডলিত ও বিপরীতমুখী, প্রধানত সাইটোপ্লাজমে অবস্থান করে, অসংখ্য নিউক্লিওটাইড যুক্ত, প্রতিলিপনের মাধ্যমে সৃষ্টি হয়। হ্যাঁ, ডিএনএ বিপরীতমুখী হলেও আরএনএ তো আর বিপরীতমুখী হওয়ার সুযোগ নেই। ও তো একটাই সুতা, একটাই ফাইবার, তাই না? আবার আরএনএ প্রধানত সাইটোপ্লাজমে অবস্থান করলেও ডিএনএ তো সাইটোপ্লাজমে অবস্থান করে না, ডিএনএ থাকে নিউক্লিয়াসের ভেতরে। হ্যাঁ, দুজনই পলিনিউক্লিওটাইড, অসংখ্য নিউক্লিওটাইড দিয়ে তৈরি। ডিএনএ প্রতিলিপনের মাধ্যমে সৃষ্টি হয়, আরএনএ না। আচ্ছা, উদ্দীপকের সংগঠিত প্রক্রিয়া এক্স ওয়াই এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? এক্স প্রক্রিয়া দিয়ে বোঝাচ্ছে ডিএনএ থেকে, এইটা মনে হয় আরএনএই বোঝাচ্ছে, কারণ ওদিকে তো কিছুই নাই। ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়া, আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়া বা অ্যামিনো অ্যাসিড তৈরি হওয়া। তাহলে এক্স হচ্ছে ডিএনএ থেকে আরএনএ তৈরি, তার মানে ট্রান্সক্রিপশন। আর ওয়াই হচ্ছে ট্রান্সলেশন। তো কোনটা সঠিক? উভয় প্রক্রিয়া রাইজোমে সংঘটিত হয়, রাইবোজোমে।
না, এটা রাইবোজোমে তো ট্রান্সলেশন হয় কিন্তু রেপ্লিকেশন তো নিউক্লিয়াসে হয়, তার মানে এটা হবে না। খ নম্বর, ওয়াই এর সাথে টিআরএনএ এর সাথে সংশ্লিষ্ট চিত্র প্রক্রিয়া ওয়াই এর সাথে টিআরএনএ সংশ্লিষ্ট। ওয়াই মানে হলো অ্যামিনো, কি বলে, প্রোটিন তৈরি বা ট্রান্সলেশন। হ্যাঁ, এটার সাথে টিআরএনএ এর সংশ্লিষ্টতা আছে। আচ্ছা, এটা আমরা সাইডে রাখলাম। উভয় প্রক্রিয়ায় পলিমারেজ এনজাইম প্রয়োজন। এক্স হচ্ছে রেপ্লিকেশন, সরি ট্রান্সক্রিপশন, এখানে আরএনএ পলিমারেজ দরকার। কিন্তু ওয়াই হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন প্রক্রিয়া কি কোনো আর পলিমারেজ দরকার হয়েছিল? কোনো পলিমার দরকার হয়নি, তার মানে গ হবে না। গ হবে না। ট্রান্সলেশন প্রক্রিয়া একটা এনজাইমই আমরা দেখেছিলাম মনে হয়, অ্যামিনো অ্যাসিড টিআরএনএ সিনথেটেজেস। উভয়, সরি, প্রক্রিয়া এক্স এর প্রাইমার তৈরি হয়। আচ্ছা, রেপ্লিকেশনে প্রাইমার লাগে, এক্স কিন্তু ট্রান্সক্রিপশন, এখানে প্রাইমার লাগবে না। সো ঘ হবে না, তাহলে এটাই উত্তর। ওয়াই মানে ট্রান্সলেশন, ট্রান্সলেশন মানে প্রোটিন উৎপাদন, আর আমরা জানি ট্রান্সফার আরএনএর কাজই হচ্ছে অ্যামিনো অ্যাসিড বহন করে নিয়ে যাওয়া এবং প্রোটিন উৎপাদনে সাহায্য করা। তাহলে প্রক্রিয়া ওয়াই এর সাথে টিআরএনএ এর সংশ্লিষ্টতা রয়েছে। একটা বড় কোশ্চেন। ঠিক আছে। 101 নম্বরটা দেখ। এটি নতুন সংশ্লেষিত ডিএনএ স্ট্র্যান্ডে এ সি পেয়ার দেখা গেল। নতুন একটা ডিএনএ হয়েছে, সেই ডিএনএ তে এসি পেয়ার দেখা গেছে। এখন এখানে কি সমস্যা? প্রথম কথা, এটা তো এ এর সাথে সি হওয়াতে মিউটেশন হয়েছে, তাই না? এখানে এটি হলে সঠিক হতো, এটা ঠিক আছে। ডিএনএ পলিমারেজ 3 এর ভুলের কারণে এটি হয়েছে, এটাও ঠিক আছে, কারণ ডিএনএ পলিমারেজ 3 এই কাজটা করে, ও ভুল করছে জন্য এটা হয়েছে। রিপেয়ার কমপ্লেক্স তা স্বাভাবিক সংশোধন করে দেয় স্বাভাবিকভাবে। হ্যাঁ, এটাও তো ঠিক আছে, রিপেয়ার কমপ্লেক্স ওটা ঠিক করে দেবে। তাহলে তিনটাই সঠিক। ওকে। এরপরে এই ছবিটা, এই ছবিওয়ালা 108 নম্বর, এইটা দেখো। এখানে একটা টিআরএন এর ছবি আছে। এখানে বলছে পি চিহ্নিত অংশটির নাম কি? ও, এইটা এটা কোন লুপ? তোমরা কি টিআরএন এর ছবি আঁকছিলা, মনে আছে? পি চিহ্নিত অংশটা কোন লুপ? এ লুপ, ডি লুপ, টি লুপ নাকি এস লুপ? আমার মনে হচ্ছে এটা অ্যান্টিকোডন লুপ। ঠিক আছে। আর এই পাশের যেটা উপরেরটা, এটা টি লুপ। এইটা কোন লুপ? এইটা মেবি ডি লুপ, যতটুকু আমার মনে পড়ে। 108 নম্বর, আসো দেখি উত্তরটা কি। এই 108-এর গ। আমি কি খ দাগাইছি? হ্যাঁ, টি লুপ বলছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে পি চিহ্নিত অংশটা হচ্ছে টি লুপ। আমরা একটু দেখে আসতে পারি। 287, এটা থাকার কথা। 77, 287। আরে,
এই যে এটা আব্দুল আলিম স্যারের বই। এটা আমরা তো ইসাক স্যারটা পড়ে, সরি, হাসান স্যারটা পড়ছিলাম। আচ্ছা, এটা হচ্ছে টি লুপ। এটা তার, তো এটা হচ্ছে টি লুপ, এটা অ্যান্টিকোডন লুপ, এটা ডি লুপ। হ্যাঁ, তাহলে এটা টি, এটা ডি, আর এটা অতিরিক্ত, অতিরিক্ত লুপ। ঠিক আছে, আর এই যে এখানে দেখো লম্বঙ্গ পাতার মডেলটা এনার বইতেই আছে, এটা আমরা এক্সট্রা পড়েছি। ঠিক আছে। আচ্ছা, আমরা ছিলাম এইখানে, তাহলে এটা হচ্ছে টি লুপ আর এটা হচ্ছে ডি লুপ। এটা অ্যান্টিকোডন লুপ, এটা অতিরিক্ত লুপ। আর নিচেরটা পড়ি তাহলে, আসো 109 নম্বরটা। চিত্রের উপাদানটির বৈশিষ্ট্য কি দেখো। এর কোনো প্রকারভেদ নেই। চিত্রের উপাদানটা একটা আরএনএ। আরএনএ এর কি প্রকারভেদ নাই, নাকি টিআরএনএ এর প্রকারভেদ চাইছে? কোনটা আগে? আচ্ছা, ওটা বাদ, দুই দুই নম্বরটা দেখো, ডিএনএ হতে প্রোটিন সংশ্লেষণের জন্য কোড বহন করে। প্রোটিন সংশ্লেষণের জন্য তো কোড বহন করে না, অ্যাকচুয়ালি অ্যামিনো অ্যাসিড বহন করে। এটাও একটু আমার খটকা লাগতেছে, লবঙ্গ পাতার না, এটা ঠিক আছে। 3 নম্বরটা শিওর। হ্যাঁ, কিন্তু 2 নম্বরটা তোমাদের কি মনে হয়, ডিএনএ হতে প্রোটিন সংশ্লেষণের জন্য কি কোড বহন করে নাকি অ্যামিনো অ্যাসিড বহন করে? দুটা কি সেম জিনিস? দুটাকে তো সেমও বলা যায় না, আর এর কোনো প্রকারভেদ নেই। সেই হিসেবে টিআরএনএ এর প্রকারভেদ তো আর হওয়ার কথা না, এমনিতে আরএনএ এর প্রকারভেদ আছে। তাইলে কোনটা দিব উত্তর? আসো 109 নম্বরটা দেখি। 109-এর খ দিয়েছে। তার মানে 1 আর 3, তার মানে এটা টিআরএনএ এর ক্ষেত্রেই প্রকাশ করা হয়েছে। এটা টিআরএনএ, টিআরএনএ এর কোনো প্রকারভেদ নাই, তো এটা সঠিক। ডিএনএ হতে প্রোটিন সংশ্লেষণের জন্য কোড বহন করে না, অ্যাকচুয়ালি অ্যামিনো অ্যাসিড বহন করে। ঠিক আছে, আর 3 নম্বরটা ঠিক আছে, তাহলে 1-3। ওকে, এটা হচ্ছে ভাইয়া নবনী, এটা হলো মাজেদা ম্যামের বই। হ্যাঁ, ওনার বইয়ে বোর্ড কোশ্চেন বেশ কিছু দেওয়া আছে। আচ্ছা, এটা কেমন কোশ্চেন আসলে, তো দেখি একটা 112 নম্বরটা। ছবিতে তো এক লাইন দেওয়া আছে শুধু, মানে মেবি এই যে 3 প্রাইম থেকে 5 প্রাইম এই সুতাটার নিউক্লিওটাইড সিকোয়েন্স দেওয়া আছে, অন্যটা বুঝে নিতে হবে। তাহলে এখানে বলো হাইড্রোজেন বন্ড কয়টা আছে? হ্যাঁ, হাসান স্যারের বই আসলে খুবই কম, 2-3টা এমসিকিউ, এটা কোনো কথা? এমসিকিউ মাস্টার বুকে আমাদের জুলজিটার কাজ শেষ হয়েছে, বোটানিটার কাজ চলতেছে। আশা করি সপ্তাহ খানিক লাগবে, সপ্তাহ বা 10 দিন এরকম। আচ্ছা, আমরা একটা থেকেও বলতে পারবো। সি মানে এখানে 3টা বন্ড, আর এ হলো 2টা বন্ড, এর সাথে তো টি যুক্ত থাকবে। তাহলে 3, 2, 5, জি মানেও 3টা 8, এ মানে 2টা 10, জি মানে 3টা 13। ওকে, তোমাদের বের হয়েছে না 13টা? হ্যাঁ, ঠিক আছে। আগের কোশ্চেনের অ্যান্সার 2-3 দেওয়া আছে, ঠিকই তো আছে না তাইলে? আমরা তো ওটা 2 আর 3। ও, আচ্ছা আচ্ছা, না আমার আসলে মনে হচ্ছে ভাই এটা, এটা আসলে হবে না, কারণ কথাটা ভুল। ডিএনএ হতে প্রোটিনের সংশ্লেষণের জন্য অ্যামিনো অ্যাসিড বহন করে, কোড বহন করে না। কোড বহন করে আসলে এমআরএনএ। সেই যুক্তিতে আমারও মনে হয়
দুই নম্বরটা ভুল। আর এর কোনো প্রকারভেদ নেই এখানে, যেহেতু টিআরএনএ বোঝানো হচ্ছে ছবিতে, স্পেসিফিক ভাবে তো এটা টিআরএনএ। টিআরএনএ এর কিন্তু কোনো প্রকারভেদ নাই। আমার মনে হয় 1 এবং 3 এটা পারফেক্ট। দুইটা ভাষাগত ভুল আছে। ওকে। আমরা তো তখন বেশ হতাশ হয়ে যাই যখন একই কোশ্চেনের উত্তর দুই বোর্ড বইয়ে দুই রকম দেওয়া। তাহলে আমার ইচ্ছা করে দুই টিচারকে এনে বসাই, বলি যে আপনারাই ঠিক করেন কোনটা সঠিক। আমাদের কেন কনফিউজ করতেছেন? আমরা টাকা দিয়ে বই কিনছি, এসব আপনাদের এক একজনের এক একটা উত্তর দেখার জন্য বই কিনছি, তাই না? এক একটা বইয়ে এক এক তথ্য। আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই নাই, স্কিপ করে চলে গেছি, বাট বলতে পারি। সেটা হচ্ছে এই যে দেখো, এটা কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করে কি? সাইটোপ্লাজম নাকি কোষ গহ্বর? এখন তোমরা অনেকে এই সাইটোপ্লাজম দিতে পারো, যেমন দিগন্ত কোষ গহ্বর বলছে, নবনী আবার সাইটোপ্লাজম বলছে, প্রাপ্তি কোষ গহ্বর বলছে, স্বপ্ন আবার সাইটোপ্লাজম বলছে। স্বাভাবিক তো, ওনারা তো বই লিখছে, দুইজনই করে। লেখছে সাইটোপ্লাজম অম্লত্ব খারত্ব নিয়ন্ত্রণ করে, যেটা মানে পিএইচ নিয়ন্ত্রণ করা। আর এক জায়গায় লেখা আছে কোষ গহ্বর পিএইচ রক্ষা করে বা নিয়ন্ত্রণ করে। সরাসরি পিএইচ রক্ষা করে, ডিরেক্ট কোষ গহ্বর এর কাজে লেখা আছে ডিরেক্ট। কিন্তু আহ, অম্লত্ব খারত্ব নিয়ন্ত্রণ করা সাইটোপ্লাজমের কাজ, এবং সাইটোপ্লাজমের মধ্যেই কোষ গহ্বর অবস্থান করে। এগুলো বিবেচনায় সাইটোপ্লাজমের সঠিক উত্তর হবে। এবং ওনারা বইয়ে লিখছে, এনারা আবার বোর্ডেও প্রশ্ন দিছে। কারে কারে বিশ্বাস করবা? কার কাছে যাবা তুমি বলো? তো এইখানে যেহেতু ডিরেক্ট পিএইচ দিছে, আমরা এটাকে কোষ গহ্বর উত্তর হিসেবে সাজেস্ট করব, কারণ এটা সরাসরি লেখা আছে বইতে। হ্যাঁ, ওকে, যেটা ডিরেক্ট মিলে যাচ্ছে এটাই আমাদের উত্তর হিসেবে নিতে হবে, কি আর করার। আচ্ছা চলো আরেকটা আগাই, সামনে আরো কয়েকটা এমসিকিউ দেখি। এটা একটু ভালো লাগতেছে দেখতে, আসো তো। ছবিটা দেখো, ছবিটা দেখো, ছবিটা দেখে বলো চিত্র সি এর এ উপাদান কোনটি? এ মানে এই যে মাঝের এইটা। এখন এটা 1 নম্বর কার্বন, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। আমি তোমাদেরকে একটা ক্লু দিলাম, তোমরা এখন এই উপাদানটি কি আগে এটা বুঝতে চেষ্টা করো। এটা কি রাইবোজ নাকি ডিঅক্সিরাইবোজ বলো তো? রাইবোজ নাকি ডিঅক্সিরাইবোজ? হুম, এটা 2 নম্বর কার্বনে কিন্তু অক্সিজেন দেখছো না, তাহলে এটা ডিঅক্সিরাইবোজ। আচ্ছা, ডিঅক্সিরাইবোজ এখানে বলছে পানি বিশ্লেষিত হয় না, বিজারণ ক্ষমতা সম্পন্ন, আরএনএ এর গঠনগত একক কিটোপেন্টোজ। আচ্ছা, এখন প্রথম কথা হচ্ছে আমরা কিছু জিনিস বাদ দিয়ে দিতে পারি। ডিঅক্সিরাইবোজ যেহেতু আরএনএ এর গঠন উপাদান, তো অবভিয়াসলি না, তাই না রে? ডিঅক্সিরাইবোজ কার গঠন উপাদান? ডিএনএ এর গঠন উপাদান। তাহলে এটা হবে না। ওকে। ঘ নম্বরটা একটি কিটোপেন্টোজ। রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, এগুলো অ্যালডিহাইড নাকি কিটোন? এটা তোমরা এখনো পড়ো নাই, এটা পড়া আছে কোষ রসায়ন চ্যাপ্টারে। হ্যাঁ, তো রাইবোজ তোমাদের যেটুকু আলোচনা আছে ওইখানে মেবি লেখা নাই, তবে এটা হচ্ছে অ্যালডোজ। মানে যারা অ্যালডিহাইড গ্রুপের সুগার, তারা হচ্ছে অ্যালডোজ। তো এটা কিটোপেন্ডোজ হওয়ারও কথা না। আচ্ছা, বিজারণ ক্ষমতা সম্পন্ন, এটা আসলে থার্ড চ্যাপ্টারের কনসেপ্ট থেকে আসছে প্রশ্নটা। সকল মনোস্যাকারাইড রিডিউসিং সুগার বা বিজারণ ক্ষমতা সম্পন্ন। তো এটা আসলে ডিঅক্সিরাইবোজ বিজারণ ক্ষমতা সম্পন্ন, এটা সঠিক উত্তর। আর এটা পানি বিশ্লেষিত হয় হয় না তা না, এটাও ভুল। তাহলে এটার উত্তর হবে খ। আচ্ছা, উদ্দীপকের নাইট্রোজেন বেসটা কি হতে পারে? এখানে খেয়াল করো, এই জায়গায় নাইট্রোজেন বেস লেখা আছে, এটা কি হতে পারে দেখো তো। অ্যাডেনিন, গুয়ানিন নাকি সাইটোসিন? এখন এটা যেহেতু ডিএনএ, ডিএনএ তৈরিতে কোন নাইট্রোজেন বেস লাগতে পারে বা থাকতে পারে? এ,
জি, সি, কি অবস্থা বলো? সব, হ্যাঁ, সবই থাকতে পারে। ঠিক আছে, ওকে, আশা করি তোমরা এইভাবে যে এমসিকিউ গুলো আসে, বোর্ড কোশ্চেন মোটামুটি শেষ, যেগুলো আসে সেগুলো পারবা। আমরা চলে যাব আমাদের সিকিউ পার্টে। সিকিউ পার্টে তোমাদের জন্য আমি 2025 সালে সবগুলো বোর্ডে যে প্রশ্নগুলো আসছিল সেগুলো কালেক্ট করেছি, তোমাদেরকে এগুলা সলভ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, বোর্ড কি এখন ক্লিয়ার দেখা যাচ্ছে? বড় করছি। আচ্ছা, ওকে, আসো আমরা তাহলে দেখি কোনটার কি উত্তর হওয়া উচিত। ঢাকা বোর্ড 25-এর প্রশ্ন, প্রথম অধ্যায় খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রতি বছর প্রশ্ন হয়, অনেকগুলা প্রশ্ন হয়। আমি প্রায় 13টা প্রশ্ন পেয়েছি 25 সালে, সব বোর্ড মিলায় 13টা প্রশ্ন আসছে এই অধ্যায় থেকে। এটি জিসি টিএ, ওকে, মানে এটা ডিএনএ, বুঝতেই তো পারতেছো। এটা এক সূত্রক, তার মানে এটা আরএনএ। এটা এম, এটা এন, এখানে লেখা অ্যামিনো অ্যাসিড, এখানে এন মানে হলো অসংখ্য। এখন আসো পিউরিন কি? পিউরিন কয় রিং বিশিষ্ট ক্ষারক বলো আমাকে। পিউরিন তো একটা ক্ষারক, এটা তো তোমরা জানো, পিউরিন আর পাইরিমিডিন, পাইরিন আর পিউরিমিডিন, এই সরি, পিউর পিউরিন আর পাইরিমিডিন, হ্যাঁ। কয় রিং বিশিষ্ট? নাম বড় যার গঠন ছোট তার। আরে নাম ছোট তাহলে গঠন বড়, তাহলে 2 রিং বিশিষ্ট নাইট্রোজেন ঘটিত ক্ষারককে বলা হয় পিউরিন। 2 রিং বিশিষ্ট নাইট্রোজেন ঘটিত ক্ষারক হচ্ছে পিউরিন। ডিএনএ প্রুফ রিডিং বলতে কি বোঝো? রেপ্লিকেশনের সময় কোনো ভুল ত্রুটি হলে মিসম্যাচ হয়, তাই না? এর সাথে টি যুক্ত না হয়ে সি যুক্ত হলে মিসম্যাচ হয়। মিসম্যাচ হলে সেটাকে শু- শুদ্ধ করতে হয়, কারেকশন করতে হয়। এই কারেকশন করার প্রক্রিয়াকে বলা হয় প্রুফ রিডিং। ওকে, ডিএনএ প্রুফ রিডিং। আচ্ছা, উদ্দীপকের এম প্রক্রিয়াটি সংক্ষেপে বর্ণনা করো। এম প্রক্রিয়া তাহলে কি বলো আমাকে, নামটা বলো। হ্যাঁ, মিসম্যাচ ঠিক করাকেই আমরা প্রুফ রিডিং বলবো। ট্রান্সক্রিপশন, ভেরি গুড। ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। তো তোমরা ট্রান্সক্রিপশন প্রক্রিয়া সংক্ষেপে বর্ণনা করতে পারবা না? বিশাল বড় কিন্তু। সূচনা, বর্ধিতকরণ, সমাপ্তিকরণ, এরপরে প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ তৈরি, শর্টে লিখতে হবে আর কি। হ্যাঁ, টাটা বক্স লাগে। কোথা থেকে ট্রান্সক্রিপশন শুরু হয়? টাটা বক্সে, যেভাবে আমরা দেখেছিলাম, মাস্টার বুকেও দেওয়া আছে। এটা অনেকবার আসে, ভবিষ্যতেও আসবে, পড়তে হবে অবশ্যই। উদ্দীপকের এম ও এন প্রক্রিয়ার মধ্যে তুলনামূলক আলোচনা করো, অর্থাৎ ট্রান্সক্রিপশন আর এন কি, ট্রান্সলেশন। এই ট্রান্সক্রিপশনের মধ্যে আলোচনা, পার্থক্য তোমাদের বইতেই আছে, পরীক্ষাতেও আসে, বলেছিলাম পার্থক্য লাগবে, চলে আসছে। নিজের মতো করে লিখলে হবে না ভাই? হ্যাঁ, তবে পয়েন্ট করে লিখবা, ওই হেডিংটা ঠিক থাকতে হবে, ভেতরে তুমি তোমার মতো করে লিখো, কিন্তু সূচনা, বর্ধিতকরণ, সমাপ্তিকরণ এই কথাগুলো লিখতে থাকতে হবে। সূচনাতে টাটা বক্সের কথা লেখা থাকতে হবে, বর্ধিতকরণে আরএনএ পলিমারেজের কথা লেখা থাকতে হবে, সমাপ্তিকরণের ওই যে এক সারি অ্যাডেনিন, হ্যাঁ, এই কথায় লেখা থাকতে হবে, মানে মূল মূল কথাগুলো লেখা থাকতে হবে। তারপরে তুমি তোমার মতো করে গুছাই লেখো, কোনো সমস্যা নেই। এবং সবচেয়ে বেশি রিটেন আমি তোমাদেরকে কোষের গঠন পড়ানোর সময় বলেছিলাম, কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, ডিএনএ আরএনএ, ট্রান্সক্রিপশন, রেপ্লিকেশন, ট্রান্সলেশন, এই 4টা বা 5টা টপিক থেকেই প্রশ্ন আসবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তারপরে তাহলে চলো, এটা ঢাকা বোর্ড 25-এ আরেকটা প্রশ্ন আসছে এই চ্যাপ্টার থেকে।
এক্স, অঙ্গাণু এক্স আদিকোষী এবং প্রকৃত কোষে উভয় জীবেই বিদ্যমান, অঙ্গাণু ওয়াই কেবল সবুজ কোষে পাওয়া যায়। তাহলে এক্স কি আর ওয়াই কি? আচ্ছা, পারভেজ বলছো ভাই একই বছরের এক একটা বোর্ডের কোশ্চেন এক এক রকম হয়, আলাদা আলাদা বোর্ড আলাদা আলাদা কোশ্চেন হয়। এটা কি ঠিক না বৈষম্যমূলক? অবশ্যই বৈষম্যমূলক। একই কোশ্চেন হওয়া উচিত, তবে বাংলাদেশ সরকার করতে পারে না, প্রশ্ন ফাঁস আটকাইতে পারে না, এই জন্য আলাদা আলাদা বোর্ডে আলাদা আলাদা কোশ্চেন করে। আচ্ছা শোনো, মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট একসাথে প্রশ্ন আসবে এই গ্যারান্টি তো আর দেওয়া যায় না। মানে দুনিয়া উল্টাই গেলেও মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট একসাথে প্রশ্ন আসবে ব্যাপারটাতে এমন না। সবুজ কোষে যেটা পাওয়া যায় এটা তো তোমরা জানো, এটা ক্লোরোপ্লাস্ট হবে। কিন্তু আদিকোষ এবং প্রকৃত কোষ, প্রোক্যারিওটিক সেল অ্যান্ড ইউক্যারিওটিক সেল, সব কোষে কি মাইটোকন্ড্রিয়া থাকে? দুই একজন সঠিক উত্তর বলেছো, অনেকেই ভুল বলছো। তাই বলো সার্বজনীন অঙ্গাণু কোনটা? ব্যাকটেরিয়ার বা আদি কোষের কিন্তু মাইটোকন্ড্রিয়া নাই, ঠিক আছে। হ্যাঁ, এক্স হবে রাইবোজোম। তাহলে বুঝে শুনে উত্তর করতে হবে, তোমরা বুঝতেছো তো? সৃজনশীল হচ্ছে ডেঞ্জারাস জিনিস। ভুলে যদি তুমি বুঝতে না পারো, এক্স কে যদি মাইটোকন্ড্রিয়া ধরো, তাহলে তো মনে করো এই ঘ নম্বর পুরাটাই শেষ। যদিও বা তোমরা যদি ঘ নম্বর দেখো তাহলে কি ভুল করবা? প্রোটিন তৈরিত অঙ্গাণু এক্স এর ভূমিকা। তো তোমরা কি মাইটোকন্ড্রিয়া, প্রোটিন তৈরিতে মাইটোকন্ড্রিয়া ভূমিকা বর্ণনা করা শুরু করবা, যে প্রোটিন তৈরিতে যে এটিপি লাগে সেটা মাইটোকন্ড্রিয়া থেকে দেওয়া হয়? ওই এক লাইনে আর কি লিখবা? তো যাই হোক, প্রোটিন তৈরিতে অঙ্গাণু এক্স মানে রাইবোজোম, তোমরা বলবা রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। প্রোটিন তৈরির যাবতীয় কাজ রাইবোজোমে সংগঠিত হয়। এরপরে রাইবোজোমের গঠন লিখবা 70-60। এরপর ট্রান্সলেশনের কথাগুলো থেকে কিছু জিনিস ধার করে এনে লিখবা, যে এমআরএনএ আসে, তারপরে টিআরএনএ অ্যামিনো অ্যাসিড নিয়ে আসে, এমআরএনএ কোডন নিয়ে আসে, বড় আর ছোট সাব ইউনিট একসাথে হয়, প্রোটিন তৈরি হয়, সবকিছু। এরপরে পলিরাইবোজোমের কথাও লিখবা, যখন বেশি প্রোটিন প্রয়োজন হয় তখন অনেকগুলো রাইবোজোম একসাথে হয়ে প্রোটিন তৈরি করে পলিরাইবোজোম। অনেক কথা লেখা যাবে, এবং এখানে তুমি প্রোটিন তৈরির একটা ছবিও দিতে পারো, পারো না বলো তো? এই যে এরকম করে দিবা, এটা বড় সাব ইউনিট, তারপরে এইটা হলো ছোট সাব ইউনিট। হ্যাঁ, এইখানে, এখানে এর মাঝখানে আছে এমআরএনএ। হ্যাঁ, এরপরে এখানে আসছে টিআরএনএ। টিআরএনএ এর মাথায় আছে অ্যামিনো অ্যাসিড। তুমি করে ছবি আঁকায় দিলা একটু, এই দিক দিয়ে অ্যামিনো অ্যাসিডের চেইন দিলা, নিচে না উপরে দিলে দেওয়া যায়। ওকে, মার্কিং করে দিলা কোনটা কি, এমআরএনএ কোনটা, রাইবোজোম কোনটা, টিআরএনএ কোনটা, পলিপেপটাইড চেইন কোনটা। টিচার একটু খুশি হইলো, আরে বাচ্চাটা ছবি আঁকছে, দেই 4-এ 4 দিই। ঠিক আছে। আচ্ছা, এবার গতে আসি। উদ্দীপকে উল্লিখিত ওয়াই অঙ্গাণুর রাসায়নিক গঠন এবং শারীরবৃত্তীয় কার্যাবলী ব্যাখ্যা করো। আচ্ছা, তো দেখো, একটু ব্যতিক্রম। আমরা সচরাচর ভৌত গঠন পড়ি, তাই না? মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন, প্লাস্টিডের ভৌত গঠন, রাসায়নিক গঠন আসছে। তাহলে প্লাস্টিডের রাসায়নিক গঠনে কি আছে? ওই এটা কয়েকটা প্যারায় অল্প কিছু লেখা আছে। প্রথমে লিপোপ্রোটিন দিয়ে তৈরি, কিছু এনজাইম আছে, কোএনজাইম আছে, তাই না? তারপরে এটিপি সিনথেসিস আছে, এনজাইম আছে, এগুলাই রাসায়নিক গঠন। এবং ওটা আসলে খুব বড় জন্য, বড় না জন্য এখানে আরো একটা কোশ্চেন লেজ লাগাই দিছে, শারীরবৃত্তীয় কার্যাবলী। তো আমরা জানি প্লাস্টিডের অনেক কাজ, প্লাস্টিডের যে কাজগুলো, ক্লোরোপ্লাস্টের যে কাজগুলো, এগুলো তোমরা লিখবা। হ্যাঁ, ক্লোরোপ্লাস্টের কাজ কিন্তু এখানে সবুজ কোষে পাওয়া গেছে, এটা প্লাস্টিড লেখা যাবে না, এটা লিখতে হবে ক্লোরোপ্লাস্ট। কারণ প্লাস্টিড তো রঙিনও হয়, সাদাও হয়। তোমরা সবুজ কোষ পেয়েছো, তো এখানে ক্লোরোপ্লাস্ট লিখবা আর ক্লোরোপ্লাস্টের কার্যাবলীগুলো ব্যাখ্যা করবা। শর্করা তৈরি, ফটোফসফোরাইলেশন, ফটোরেসপিরেশন, হ্যাঁ, সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স, এগুলো কাজগুলো লিখবা, যেটা তোমাদের বইয়ে দেওয়া আছে। হ্যাঁ, জেনেটিক কোড সমূহ সর্বজনীন। সার্বজনীন মানে কি বোঝায়? পৃথিবীর যে কোনো জীবের জন্য, হোক সে উদ্ভিদ বা প্রাণী,
AUG মানে মেথিওনিন। আমাদের শরীরে এক একটা কোডন যে অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে, পৃথিবীর সব উদ্ভিদ প্রাণীর জন্য ওই একই কোডন ওই একই অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে। এটাকে বলা হয় কোডনের সার্বজনীনতা। ঠিক আছে। ক্রিস্টি কি? মাইটোকন্ড্রিয়ার ভেতরের মেমব্রেন ভাঁজ হয়ে যে গঠনগুলো তৈরি করে এটাকে ক্রিস্টি বলা হয়, তাই না? যাই হোক। তাহলে ঢাকা বোর্ড 25 আরেকটা কোশ্চেন ছিল, এটা হলো চলে আসো রাজশাহী বোর্ডে। এই প্রশ্নটা আমার কাছে অসাধারণ লাগছে, খুব সুন্দর করে একটা উদ্দীপক বানাইছে টিচার। আমার কাছে বেশ ভালো লাগছে রাজশাহী বোর্ডের এই কোশ্চেনটা। প্রথমে আমাকে বলো, এটা কি উদ্ভিদ কোষ না প্রাণী কোষ আগে বলো। ভেরি গুড, এটা প্রাণী কোষ। কি দেখে বুঝলাম? ভিলাই, মাইক্রোভিলাই আর ভিলাই যেটাই বলো কেন, এটা দেখে আমরা বুঝলাম এটা প্রাণী কোষ। ঠিক আছে, ভালো কথা। এখানে এ কোন প্রক্রিয়া, বি কোন প্রক্রিয়া? আচ্ছা, আগে বলো সি কি। এটা প্রাণী কোষ বোঝার পরে আমাদের চলে আসতে হবে সি তে। সি কি জিনিস এখানে? ওটা যখন তুমি বুঝবা ওটা মাইক্রোভিলাই, তখন তোমাকে এটা বুঝতে হবে যে এটা হচ্ছে কোষঝিল্লি। হুম, গুড, সুন্দর ছিল প্রশ্নটা। এরপরে বলো এ আর বি। বি তে তোমরা দেখতে পাচ্ছ, ছবি আশা করি দেখতে পাচ্ছ, আমি আরেকটু বড় করি। বি তে কি দেখা যায় আর এতে কি দেখা যায় বলো। এ হচ্ছে রাইবোজোমে সংগঠিত হইতেছে, তাহলে এ হলো ট্রান্সলেশন, গুড। বি হলো, বিতে এখানে ডিএনএ খুলে গেছে, সেখান থেকে ডিএনএ তৈরি হচ্ছে, দুটো সুতা থেকেই তৈরি হচ্ছে, তার মানে এটা রেপ্লিকেশন। ঠিক আছে, এটা রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন নাই এখানে। ঠিক আছে, সুন্দর। ওকে, এবার আসো আমরা প্রশ্নে যাই। আইডেন্টিফিকেশন হলো ক্রিস্টালাইন মাইসেলি কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক এককে ক্রিস্টালাইন মাইসেলি বলে। স্প্লাইসিং বলতে কি কেটে ফেলাই দেওয়া বলো তো দেখি, মনে আছে? স্প্লাইসিং প্রক্রিয়া মানে কি কেটে ফালাই দেওয়া আর কাকে রাখা? এক্সনকে রাখা, ইন্ট্রনকে কেটে ফালাই দেওয়ার প্রক্রিয়াকে বলা হয় স্প্লাইসিং। আচ্ছা, সি এর গঠনের সবচেয়ে গ্রহণযোগ্য মডেল, মাশাআল্লাহ খুব সুন্দর, একদম সুন্দর প্রশ্ন আসছে, তাই না? তাহলে গ্রহণযোগ্য মডেল হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। সুন্দর, এই স্যান্ডউইচ মডেল না, এরকম ভুল করা যাবে না। সবচেয়ে গ্রহণযোগ্য মডেল হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। ঠিক আছে, হ্যাঁ, ওইটা দিবা। আর এ আর বি দুটা প্রক্রিয়া, তাদের মধ্যে পার্থক্য। তাহলে ট্রান্সলেশন আর অ্যাপ্লিকেশনের পার্থক্য, এইরকম পার্থক্য সাধারণত পরীক্ষায় কম আসে। আসছে, প্রশ্নটা একটু সুন্দর ছিল আর কি, সাধারণ, আউট অফ দ্য বক্স কোশ্চেন। ঠিক আছে। এইখানে জাস্ট চিত্র চেয়েছে, তাহলে কি ডিসক্রিপশন দিব? না, এখানে তো ডিসক্রিপশন দিতে হবে না ভাইয়া। সুন্দর করে ছবিটা আঁকবা, লেভেলিং করবা সুন্দর করে, একদম সরাসরি চিত্র চাইছে, হ্যাঁ, এখানে ডিসক্রিপশন লেখার প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে ট্রান্সক্রিপশন, সরি, রেপ্লিকেশন আর ট্রান্সলেশনের পার্থক্য লিখতে হবে, ভাগ করে করে লিখবা। প্রথমে সংজ্ঞা লিখবা, পার্থক্য লেখার মূল মূল পয়েন্ট গুলা উল্লেখ করে সেগুলোর উপর পয়েন্ট লিখবা। যেমন সংজ্ঞা, ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয় রেপ্লিকেশন, আর প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন। ঠিক আছে। এরপরে লিখবা যে প্রয়োজনীয় এনজাইম, ডিএনএ পলিমারেজ লাগবে, ডিএনএ রেপ্লিকেশনের জন্য লাগবে ডিএনএ পলিমারেজ, আর ট্রান্সলেশনের জন্য লাগবে অ্যামিনো অ্যাসিড টিআরএনএ সিনথেটেজেস, অ্যামিনো অ্যাসিড টিআরএনএ সিনথেটেজ। এরপরে সূচনা, তোমরা লিখবা ট্রান্স, সরি, রেপ্লিকেশনের সূচনাতে কি লিখবা? যে ডাবল হেলিক্স খুলে যায়, হেলিকেজ এনজাইম কাজ করে।
আর ট্রান্সলেশনের সূচনা লিখবা AUG স্টার্ট কোডন এর প্রভাবে মেথিওনিন অ্যামিনো অ্যাসিড দিয়ে ট্রান্সলেশন শুরু হয়। এভাবে পয়েন্ট ধরে ধরে আগাবা। এটা লিখতে পারো ধরো রেপ্লিকেশনে কি লাগে, এরপরে রেপ্লিকেশনে প্রাইমার লাগে, ট্রান্সলেশনে কোনো প্রাইমার লাগে না। মানে যা বর্ণনা জানো ওগুলো থেকে কোনো একটা পয়েন্ট উঠায় আনবা। তারপরে মনে করো প্রোটিন তৈরিতে আরএনএর ভূমিকা আছে, ট্রান্সলেশন প্রক্রিয়া বিভিন্ন আরএনএর ভূমিকা আছে, রেপ্লিকেশন প্রক্রিয়া আরএনএর ভূমিকা নাই, আছে আরএনএর ভূমিকা নেই। তারপরে লিখবা যে ডিএনএ তৈরির একক হচ্ছে নিউক্লিওটাইড, আর প্রোটিন তৈরির একক ট্রান্সলেশনের একক কি, অ্যামিনো অ্যাসিড। বুঝতে পারছো কিভাবে লিখবা? সব তো আর রেডি করে পড়ে যাইতে পারবে না, কিছু জিনিস তোমাকে ইনস্ট্যান্ট বানাইতে হবে। তো চ্যাট জিপিটির মতো, চ্যাট জিপিটি তো খুব সুন্দর একটা জিনিস তাই না? সেদিন আমি লিখছি যে বাঘ আর সিংহের মধ্যে পার্থক্য লিখে দাও তো, হিংস্র বেশি কে, শক্তিশালী বেশি কে। তো দেখলাম সুন্দর করে সে মানে খুব খুশি, অনেক পয়েন্ট আছে বাঘ আর সিংহের পার্থক্য, হ্যাঁ একটার পর একটা লিখতেই আছে লিখতেই আছে, কিন্তু খুব স্লোলি লিখতেছে। মানে মনে হচ্ছে যে সে খুব চিন্তা করে করে লিখতেছে। আলটিমেটলি বাঘ এবং সিংহের পার্থক্য শেষ করলো সে 13টা পয়েন্ট দিয়ে। হ্যাঁ, এবং তোমাদের কি মনে হয় কে বেশি শক্তিশালী বলো তো, বাঘ না সিংহ? আচ্ছা, আরে সবাই তো সিংহের নাম লিখছো। বাঘ বেশি শক্তিশালী। হ্যাঁ, বাঘ বেশি শক্তিশালী। সিংহের এই শক্তি আছে কিন্তু বাঘের বেশি, বাঘ বেশি হিংস্র। সিংহের মানে সিংহ সাধারণত দলবদ্ধ থাকতে পছন্দ করে, দলবদ্ধ শিকারী। বাঘ একাই থাকে, একাই শিকার করে, এবং বাঘের শরীর সিংহের চেয়েও বড়, বাঘের ওজন সিংহের চেয়েও বেশি, বাঘের হিংস্রতা সিংহের চেয়েও বেশি। তবে সিংহের গর্জনের শব্দ বেশি। তো বেশি গর্জন করে লাভ নাই, যাই হোক শক্তিমত্তার দিক থেকে আহ বড় বেশি মানে, আবার অনেক ধরনের বাঘ আছে তার মধ্যে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার আর সাইবেরিয়ান টাইগার, এরা আরো বেশি শক্তিশালী। তো যাই হোক, আমরা বাঘ সিংহের পার্থক্য না যাই, বাট আমি তোমাকে বলতেছি যে কিভাবে তুমি পার্থক্য লিখবা। কারণ তুমি মানে বসে আছো যে ভাই আমি তো রেপ্লিকেশন আর ট্রান্সলেশনের পার্থক্য তো আমি পড়ি নাই কোনোদিনও। তো পড়ো নাই তো কি হয়েছে, তুমি রেপ্লিকেশন আর ট্রান্সলেশন তো বোঝো, তাই না? তো তুমি লিখবা রেপ্লিকেশনে, রেপ্লিকেশন হয় নিউক্লিয়াসে, আর ট্রান্সলেশন কই হয়, কি লিখবা বলো? সংগঠনের স্থান, সংগঠনের স্থান রেপ্লিকেশন নিউক্লিয়াসে সংগঠিত হয়, আর ট্রান্সলেশন হ্যাঁ রাইবোজোমে সাইটোপ্লাজমে সংগঠিত হয়। ঠিক আছে, যা 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 জানো সব লিখ। ওকে, ঠিক আছে আসো। তারপরটাতে যাই, কুমিল্লা বোর্ড। এটা অ্যাজ ইউজুয়াল কোশ্চেন আর কি। জিন কাকে বলে, লাইসোজোমকে আত্মঘাতী থলিকা কেন বলা হয়, সব পেইড কোশ্চেন। উদ্দীপকে উল্লেখিত এ যৌগটার ভৌত গঠন বর্ণনা করো। এ হইতেছে ডিএনএ, ডিএনএ এর ভৌত গঠন। তোমাদেরকে যে ছবি আঁকাইছি, ছবি আঁকাই দিবা, হ্যাঁ মার্কিং করবা, গঠনটা বর্ণনা করবা, যেহেতু গঠন চাইছে ছবি সহ গঠন দিবা। আর উদ্দীপকে যৌগ বি যে ধরনের জৈব অণুর প্রতিনিধিত্ব করে এক্স প্রক্রিয়া সংগঠনে তাদের ভূমিকা বিশ্লেষণ করো। বাবারে, আচ্ছা, তো বি জিনিসটা কি আগে আমাকে বলো, বি জিনিসটা কি? বি হলো এমআরএনএ, যেহেতু এটা ডিএনএ, ওটা প্রোটিন, তাহলে এটা এমআরএনএ হবে। আর এক্স প্রক্রিয়াটা কি? অবভিয়াসলি এটা ট্রান্সলেশন। একই জিনিস একই জিনিস বারবার। তাহলে ওরা বলছে যে এমআরএনএ যে জৈব অণুর প্রতিনিধিত্ব করে, বি কোন জৈব অণুর প্রতিনিধিত্ব করে? বি হচ্ছে আরএনএ এর প্রতিনিধিত্ব করে, আরএনএ। বি নিজে এমআরএনএ, আর ও হচ্ছে আরএনএ নামের জৈব অণুর প্রতিনিধিত্ব করছে। এই এক্স প্রক্রিয়ার সঙ্গে তাদের ভূমিকা, তাদের ভূমিকা। তো তোমরা বলো ভাইয়া, তোমরা কি টিআরএন এর ভূমিকা লিখতে পারবা না? ট্রান্সলেশন প্রক্রিয়ায় টিআরএন এর ভূমিকা, এমআরএন এর ভূমিকা,
আর আরএনএ এর ভূমিকা আমরা সব ছবি এঁকে দেখছিলাম। টিআরএনএ অ্যামিনো অ্যাসিড বহন করে নিয়ে যায়, এমআরএনএ তার কোড বহন করে নিয়ে যায়, কোনটার পর কোনটা অ্যামিনো অ্যাসিড বসবে। আর আরএনএ দিয়ে রাইবোজোম তৈরি হয়, সেই রাইবোজোম দিয়েই ট্রান্সলেশন বা প্রোটিন তৈরি প্রক্রিয়া সংঘটিত হয় রাইবোজোমে। তো তিনটা আরএনএ, এরা সবাই প্রোটিন তৈরি করে। ইনফ্যাক্ট জি আরএনএ যেটা, সেও কিন্তু প্রোটিন তৈরি করে। ঠিক আছে, তাহলে এটা আমরা দেখলাম যে আরএনএ কিভাবে প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে, প্রত্যেকটা আরএনএ, ইচ অ্যান্ড এভরি আরএনএ এর জীবনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে প্রোটিন তৈরি করা। ওকে, আচ্ছা, যশোর বোর্ড 2025-এ আসো। সেন্ট্রাল ডগমা কি? ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন তৈরির যে ধারাবাহিক প্রক্রিয়া, এই তথ্য প্রবাহকে বলা হয় সেন্ট্রাল ডগমা। আত্মঘাতী থলিকা আবারও লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলিকা, কারণ সে নিজের কোষকে ধ্বংস করে দিতে পারে। উদ্দীপকের পি প্রক্রিয়াটা বর্ণনা করো। পি প্রক্রিয়াটা কোনটা? পি হলো ডিএনএ থেকে দ্বিসূত্রক জৈব অ্যাসিড। এই তাহলে বলো, পি কোনটা? পি প্রক্রিয়া পুরাপুরি বর্ণনা করতে বলছে। পি হচ্ছে রেপ্লিকেশন, ডিএনএ থেকে ডিএনএ তৈরি, দ্বিসূত্রক না? তাহলে রেপ্লিকেশন বর্ণনা করবা। রেপ্লিকেশনও বেশ বড় আছে। প্রথমে ডাবল হ্যালিক্সকে সিঙ্গেল হ্যালিক্সে রূপান্তর করতে হবে, তারপরে সম্পূরকে স্ট্র্যান্ড তৈরি করতে হবে, তারপরে প্রুফ রিডিং করতে হবে। অনেক ধাপ আছে, তাই না? আচ্ছা, উদ্দীপকে বর্ণিত একসূত্রক জৈব অ্যাসিডের ক্লোভার লিপ মডেল। ওকে, সুন্দর। তাহলে এটা কার ছবি আঁকবা বলো? ক্লোভার লিপ মডেল সরাসরি বলে দিস। ঠিক আছে, এটা হচ্ছে টিআরএনএ। ভেরি গুড। ক্লোভার লিফ মডেল মানে টিআরএনএ। আমরা এটার ছবি আঁকছিলাম, আজকেও দেখলাম। আরেকবার রিপিট করাই দেখি। কিন্তু আমার লুপ আর একটু ভালো করা দরকার। এটা কোন লুপ ছিল বলো? এটা তো অ্যান্টিকোডন লুপ। এটা কোন লুপ? এটা হলো টি, আর টি তো ক্যাপিটাল এটা ছিল। এটা কোন লুপ? ডি। এটা কত প্রাইম প্রান্ত বলো, এই পাশটা? এটা হচ্ছে 3 প্রাইম, এইটা 5 প্রাইম। অ্যামিনো অ্যাসিড সংযুক্তের স্থান কোনটা? 3 প্রাইম। নাম্বারটা একটু স্ক্রিনশট নিতাম, কোন নাম্বারটা ভাইয়া? নাম্বার মানে তো বুঝিনি রে। 4 নম্বরটা, ও আচ্ছা। এই যে, নাও, এই পিডিএফ আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো, হ্যাঁ। তবে অবশ্যই দাগানো গুলা থাকে না, এটা কেটে যায়, এখানে সেভ হয় না। ঠিক আছে, তোমরা কোনোটা না বুঝলে আমাকে জিজ্ঞাসা করে আমি বলে দেবো। তাহলে এটা হলো ক্লোভার লিফ মডেল। আমরা এটার চিত্র সহ বর্ণনা দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। চট্টগ্রাম বোর্ড, অবশ্যই এটা গতানুগতিক প্রশ্ন, ইজি আসছিল, ছবিটার কোয়ালিটি একটু কম। ছবিতে আমরা পি দেখতেছি, কিউ দেখতেছি, আর দেখতেছি, হ্যাঁ। পি আসলে এখানে বোঝাইছে, আমি বড় বোর্ডে যা দেখতে পাচ্ছি, কিউ দ্বারা এখানে বোঝাইছে, আর দ্বারা এটাতে বোঝাইছে। তো তোমরা বলো পি কি জিনিস, আইডেন্টিফাই করো। পি কিউ আর। এখন এটা কিন্তু উদ্ভিদ কোষ, হ্যাঁ। উদ্ভিদ কোষ, যেহেতু এখানে প্লাস্টিড দেখাচ্ছে, এটা এটা মানে ক্লোরোপ্লাস্ট, সরি, এটা ক্লোরোপ্লাস্ট, এটা মাইটোকন্ড্রিয়া। কিন্তু তোমরা যদি গ নাম্বারের প্রশ্ন দেখো, তাহলে তোমাদের কনসেপশন চেঞ্জ হয়ে যাবে।
তোমরা অনেকে কোষ প্রাচীর বলেছো, সমস্যা নাই, এটাকে কোষ প্রাচীরও মনে হতেই পারে। তবে যদি গ নম্বর দেখো তাহলে দুয়ে দুয়ে চার মিলবে। পি অংশের সবচেয়ে গ্রহণীয় মডেলের চিহ্নিত চিত্র। তাহলে এবার বলো পি কি জিনিস। পি কিন্তু কোষ প্রাচীর মিন করে নাই, হ্যাঁ। কোষ উদ্ভিদ প্রাণী সবার বাইরেই তো আসলে কোষঝিল্লি আছে। আর সবচেয়ে গ্রহণযোগ্য মডেল বলতে আমরা কোষঝিল্লির ফ্লুইড মোজাইক মডেলই পড়ছি বইয়ে, এটার ব্যতিক্রম হওয়ার সুযোগ নাই। ওকে ভাইয়া, টনোপ্লাস্ট কাকে বলে? এইটাই তো টনোপ্লাস্ট। কোষ গহ্বরের বাইরের আবরণটাকে বলা হয় টনোপ্লাস্ট। পিট পেয়ার কি জিনিস? পাশাপাশি দুইটা কোষ প্রাচীরের যে পিট এলাকা, এটাকে বলা হয় পিট পেয়ার। পাশাপাশি দুইটা থাকতে হবে, হ্যাঁ। এইরকম জায়গাগুলো হচ্ছে পিট। আচ্ছা যাই হোক, এরপরে এসো উদ্দীপকে কিউ এবং আর নির্দেশিত অংশের পার্থক্য বিশ্লেষণ করো। তো কিউ হইতেছে ক্লোরোপ্লাস্ট, আর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। পার্থক্য একদম বইয়ে ছক আকারে দেওয়া আছে, পার্থক্য লিখবা। ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়ার পার্থক্য লিখবা। ঠিক আছে, হলো। চট্টগ্রাম বোর্ড 2025। 25-এ আরেকটা প্রশ্ন আছে চট্টগ্রাম বোর্ডে। কিউ একটা জৈব অণু, এমআরএনএ পলিপেপটাইড চেইন, এক্স আর ওয়াই ঘুরাই ফিরাই সেম। আমি তো বলি তোমাকে, এই জন্য মাস্টার বুকের একটা স্পেশালিটি আছে। তুমি যদি আসলে এই রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশনের উপরে জাস্ট 5টা ক্যাটাগরির কোশ্চেন সলভ করো, 5টা ভিন্ন ভিন্ন সিনারিওর, তুমি আসলে আর আটকাবা না ইনশাল্লাহ। এই একই জিনিস ঘুরাই ফিরাই সেম। আমি এই দিক থেকে কেমিস্ট্রি এবং ফিজিক্স বা ম্যাথকে আমি প্রেইজ করি, কারণ ফিজিক্সে তুমি যদি, তোমরা হচ্ছে ব্যাংকিং এর ম্যাথ পড়ছো, ব্যাংকিং টপিক পড়ছো নিউটনের বলবিদ্যায়, আমি চাইলে হাজার রকমের সিনারিও দিয়ে তোমাকে ব্যাংকিং কোণ নির্ণয় করতে বলতে পারি, হ্যাঁ। অনেক রকম ভিন্নতা নিয়ে আসতে পারি। এইখানে আসলে খুব বেশি ভিন্নতা আনা পসিবল না, ঠিক আছে। এখানে ওই ফিক্সড ঘুরাই ফিরাই কয়টাই সিনারিও, এগুলা থেকেই প্রশ্ন দিতে হবে। তো যাই হোক, জিন কি, কেন আত্মঘাতী থলিকা হচ্ছে লাইসোজোম, কিউ নির্দেশিত জৈব অণুর ভৌত গঠন, তার মানে ডিএনএ এর ভৌত গঠন আঁকবা, ঠিক আছে। প্রক্রিয়া এক্স ওয়াই এর মধ্যে পার্থক্য, একই কথা। রেপ্লিকেশন, সরি এটা তো ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশনের মধ্যে পার্থক্য, একদম রিপিট কোশ্চেন। আচ্ছা, এর পরেরটা আসো বরিশাল বোর্ড। যাইতে নদী আইতে খাল, বাড়ি মগো বরিশাল। তাই না? বরিশালে কেউ আসো? আমাদের দেশে বেশ কয়েকটা বিভাগ নিয়ে খুব মজা করা হয়। একটা বরিশাল বিভাগ, আর জেলার মধ্যে আছে নোয়াখালী, তাই না? তো যাই হোক, বরিশাল, এদের প্রশ্ন সহজই ছিল। নমুনা ক, বৈষম্য ভেদ্য সজীব ঝিল্লি বিভিন্ন বস্তুর চলাচল নিয়ন্ত্রণ করে। আর নমুনা খ, একটা অঙ্গাণু যা হাইড্রোলাইটিক এনজাইমের একস্তরী ঝিল্লি দ্বারা তৈরি এবং আন্তঃকোষীয় পরিপাকে সাহায্য করে। আমার মাঝে মাঝে কষ্ট হয় যখন বোর্ড কোশ্চেনেও ভুল থাকে। এটা আসলে প্যাথেটিক একটা ব্যাপার, হ্যাঁ। হাইড্রোলাইটিক এনজাইমের আধার এই অঙ্গাণু অবশ্যই লাইসোজোম, তোমরাও বুঝতে পারতেছো। লাইসোজোম কি আন্তঃকোষীয় পরিপাকে সাহায্য করে নাকি অন্তঃকোষীয় পরিপাকে সাহায্য করে, বলো? এটা অন্তঃকোষীয় হবে, হ্যাঁ। অন্তঃকোষীয় হবে, আন্ত না, আন্ত মানে কোষের বাইরে। যেমন আন্তনগর ট্রেন দেখছো তোমরা, আন্তনগর ট্রেন কি শুধু ঢাকায় ঘুরে? আন্তনগর সিল্ক সিটি, আন্তনগর দ্রুতযান, আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস, বিজয় এক্সপ্রেস। আন্তনগর মানে হচ্ছে যে ট্রেনটা দুই নগর দিয়ে যাওয়া আসা করে। ধর ঢাকা থেকে চিটাগং, ঢাকা থেকে রাজশাহী, ঢাকা থেকে পঞ্চগড়, এগুলা আন্তনগর। হুম। ইন্টারসিটি ট্রেন। আর ইন্ট্রা মানে হলো অন্ত, ঠিক আছে। আন্তঃকোষীয় হবে না, এটা অন্তঃকোষীয় হবে। আর এটা তো কোষ ঝিল্লি। আচ্ছা, ক্রিস্টি কি, কেন কোষ প্রাচীর উদ্ভিদের বিশেষায়িত অঙ্গ? কারণ কোষ প্রাচীর উদ্ভিদ কোষেই থাকে, প্রাণী কোষে
কোষ প্রাচীর থাকে না, এর জন্য এটা স্পেশাল। এবং কোষ প্রাচীর উদ্ভিদকে দৃঢ়তা দান করে। আচ্ছা, গ নম্বর হচ্ছে নমুনা ক কে আইসবার্গের সাথে তুলনা করা হয়, যুক্তি দ্বারা ব্যাখ্যা করো। সুন্দর প্রশ্ন। আমরা জানি কোষ ঝিল্লির ফ্লুইড মোজাইক মডেলের আরেক নাম আইসবার্গ মডেল। কারণ 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 কি তোমরা বলো? আহ কোষ ঝিল্লির প্রোটিন আইসবার্গের কোনটার প্রতিনিধিত্ব করে বলো দেখি? আইসবার্গ আর কোষ ঝিল্লি যদি একই রকম মডেল হয়, তাহলে কোষ ঝিল্লির প্রোটিন আইসবার্গের আইসের, গুড, আইসের প্রতিনিধিত্ব করে। আর কোষ ঝিল্লির দুটা লেয়ার কিসের প্রতিনিধিত্ব করে? ফ্লুইড মোজাইক, সরি, কি বলে, ফসফোলিপিড বাইলেয়ারটা, হ্যাঁ, পানির, লিকুইডের প্রতিনিধিত্ব করে। যাই হোক, এর সাথে ওই গঠন লিখবা, ছবিও আঁকায় দিতে পারো, এই সব মিলাই আলোচনা করবো। এরপরে ঘ আসো, উল্লেখিত ক্ষয়ের জৈবিক গুরুত্ব বিশ্লেষণ করো। লাইসোজোমের অনেক গুরুত্ব কিন্তু আমাদের বইতে দেওয়া আছে, অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, তাই না? ফ্যাগোসাইটোসিস করা, অন্তঃকোষীয় পরিপাক করা, অটোলাইসিস করা, আত্মঘাতী থলিকা, হাইয়ালুরোনিক অ্যাসিড বা এনজাইম তৈরি করা, অনেকগুলা কাজই দেওয়া আছে লাইসোজোমের গুরুত্ব। বরিশাল বোর্ড 2025 আরেকটা প্রশ্ন আসছে এই চ্যাপ্টার থেকে। 25 সালে কিন্তু শর্ট সিলেবাসে কোশ্চেন ছিল 7টা কোশ্চেন, 7টা চ্যাপ্টার থেকে কোশ্চেন ছিল, এই জন্য এই চ্যাপ্টার থেকে 2টা করে প্রশ্ন আসছে। আচ্ছা, এটা বিশাল বড় একটা ডিএনএ বোঝাইছে। হ্যাঁ, এটা পুরাটা একটা ডিএনএ, ওইখান থেকে তৈরি হয়েছে আরএনএ, সহজ কথা। স্প্লাইসিং কি? রাইবোজোম কেন প্রোটিন ফ্যাক্টরি? ও প্রোটিন তৈরি করে, তাই ও প্রোটিন ফ্যাক্টরি, তাই না? সি অঙ্গাণুর ভৌত গঠন লিখো, মানে ডিএনএ এর ভৌত গঠন। সি থেকে ডি তৈরির চূড়ান্ত পরিণতি বিশ্লেষণ করো। হ্যাঁ, এই বলো তো তাহলে এই ঘ নম্বর প্রশ্নটা কি চাইছে? সি থেকে ডি তৈরির চূড়ান্ত পরিণতি, এইটা আসলে কোন জায়গাটা? না, তোমাদের দুটা করার সম্ভাবনা নাই, কারণ তোমাদের 12টা চ্যাপ্টার থেকে 8টা প্রশ্ন আসবে, আর ওদের 7টা চ্যাপ্টার থেকে 8টা প্রশ্ন আসছে। সি থেকে ডি তৈরি মানে ট্রান্সক্রিপশন, তাই না? ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। আর ট্রান্সক্রিপশনের চূড়ান্ত ধাপ কোনটা? প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ তৈরি। প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত আরএনএ এমআরএনএ তৈরি মানে ওই যে স্প্লাইসিং, ক্যাপিং, টেইলিং, স্প্লাইসিং, ঠিক আছে? ক্যাপিং, টেইলিং, স্প্লাইসিং, 3টা ধাপ। আমার মনে হয় এটাই উদ্দীপকের সি থেকে ডি তৈরির চূড়ান্ত পরিণতি, এইটাই চূড়ান্তকরণ বলা বলা হয় যেটাকে, ঠিক আছে? এবার আসো সিলেট বোর্ড 25, খুবই ছোট কোশ্চেন। টিচার ব্ল্যাকবোর্ডের একটা কোষের শুভ গঠনের চিত্র আঁকলেন এবং কোষ অঙ্গাণু এ বি চিহ্নিত করলেন। শিম্পার 83 সালে কোষ অঙ্গাণু এ সর্বপ্রথম লক্ষ্য করেন এবং নামকরণ করেন। কলিকার 1850 সালে অঙ্গাণু বি লক্ষ্য করেন এবং কার্ল বেনে নামকরণ করেন। এই কোশ্চেনটার কোয়ালিটি লো। এসব আবিষ্কারক দিয়ে আর কি নাম দেওয়ার, মানে অঙ্গাণু আইডেন্টিফাই করা আসলে উচিত না, কারণ আবিষ্কারককে, সাল কত, এগুলো আমাদের জ্ঞান অর্জনের জিনিস না, ঠিক আছে? কোনটা কে কত সালে বানাইছে, কত সালে আবিষ্কার করছে, সাল জেনে আমরা কি করব? আচ্ছা, তাহলে এ হলো শিম্পার, শিম্পার কিন্তু ক্লোরোপ্লাস্ট দেখেছেন, আর কলিকার বেন্ডা কিন্তু মাইটোকন্ড্রিয়া দেখছেন, তাহলে মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট এই হচ্ছে দুইটা। তো জুনাইদ বলছে 5টা কমন পাওয়ার জন্য কোন কোন চ্যাপ্টার বেশি ইম্পর্টেন্ট। তোমরা মাস্টার বুক দেখলেই বুঝবা কোন কোন চ্যাপ্টার বেশি ইম্পর্টেন্ট। 1, 2, 7, 9, 11, এই 5টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবেই, মাস্ট, মিস হবে না, ঠিক আছে? কোষীয় কঙ্কাল কি? সাইটোস্কেলেটন, কোষ কঙ্কাল। জেনেটিক কোড বলতে কি বোঝো? সংজ্ঞা লিখবা, 3টা করে নিউক্লিওটাইড একসাথে হয়ে যে কোড তৈরি করে, এটাই জেনেটিক কোড। উদ্দীপকের কোষের চিহ্নিত চিত্র আঁকো। এই এই তাহলে কি কোশ্চেন আসছে রে ভাই? এই বলো, উদ্দীপকের কোষের চিহ্নিত চিত্র আঁকো, কিসের ছবি আঁকবা বলো? উদ্দীপকের টিচার যে ছবিটা আঁকছে কোষের, সেই ছবি তোমাদেরকে আঁকতে হবে, তাহলে তোমরা কিসের ছবি আঁকবা?
কোষের কোষের ছবি একবারে, উদ্ভিদ কোষের ছবি একবার, উদ্ভিদ কোষ, যেহেতু এটা ক্লোরোপ্লাস্ট ওয়ালা, উদ্ভিদ কোষের ছবি একবার, বুঝছো? ঠিক আছে, উদ্দীপকের কোষ অঙ্গাণু দুটির গঠনের তুলনা করো। সো মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্টের গঠন, ভৌত গঠন, রাসায়নিক গঠন, বিশেষ করে ভৌত গঠনের পার্থক্য লিখতে পারো, অ্যাকচুয়ালি পার্থক্যই আসবে আর কি, গঠনের পার্থক্যটা ফোকাস করবা। আচ্ছা, আমরা শেষের দিকে মোটামুটি। দিনাজপুর বোর্ড 25, এক ধরনের কোষীয় অঙ্গাণু যা আত্মঘাতী থলিকা নামে পরিচিত, ওকে, লাইসোজোম। আরেক ধরনের অঙ্গাণু যাকে সর্বজনীন অঙ্গাণু বলা হয়, অর্থাৎ রাইবোজোম। ক্লোরোপ্লাস্ট কি, কোষ কাঙ্গাল কিভাবে গঠিত হয়, উদ্দীপকের প্রথম অংশ লিখিত কোষ অঙ্গাণুর গঠন বর্ণনা করো। এই প্রশ্নটা কেমন হয়ে গেল না? একটা লাইসোজোমের গঠনে আর কি আছে, এ তো গোল্লা, আর ভেতরে হাইড্রোলাইটিক এনজাইমের আধার, এটা ছবি আঁকতে হবে, তারপরে বড় করা যাবে, নাহলে আসলে খুব বেশি হবে না লেখা। আর উদ্দীপকের দ্বিতীয় অংশ লিখিত অঙ্গাণুর ক্ষেত্রে যে মন্তব্য করা হয়েছে তার তাৎপর্য বিশ্লেষণ করো। রাইবোজোম সার্বজনীন অঙ্গাণু কেন? কারণ উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, আদি কোষ, প্রকৃত কোষ, সব কোষেই রাইবোজোম আছে, তাই এটা সার্বজনীন অঙ্গাণু। সবার এটা লাগে কারণ প্রোটিন উৎপাদন করা জরুরি, সবার জন্যই জরুরি। ঠিক আছে, তারপর ময়মনসিংহ বোর্ড 2025 আসো। পি উদ্ভিদ কোষের সবচেয়ে বাইরের আবরণ, আর কিউ হচ্ছে প্রাণী কোষের বহিরাবরণ। তাহলে এটা কোষ প্রাচীর, আর এটা কোষ ঝিল্লি, তাই না? কারণ উদ্ভিদ কোষের সবার বাইরে কোষ প্রাচীরটাই থাকে। অক্সিজম কি, মাইটোকন্ড্রিয়ার ভেতরে ছোট ছোট গুটির ন্যায়, মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টিতে লেগে থাকা ছোট ছোট গুটির ন্যায় অংশগুলাকে অক্সিজম বলে। ফটোসিনথেটিক ইউনিট হচ্ছে সেই জিনিস যেখানে ফটোসিনথেসিস হয়, এটা আছে ক্লোরোপ্লাস্টের ভেতর। আচ্ছা, আর পি এর ভৌত গঠন বর্ণনা করো। পি মানে কোষ প্রাচীর। শেষমেশ ওই যে তোমাদের প্রথম সৃজনশীলটা আসছে, কোষ প্রাচীরের ভৌত গঠন। ঠিক আছে, মধ্য পর্দা, প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর, ওইটা। আর কিউ এর গঠন সম্পর্কে সর্বাধিক গ্রহণযোগ্য মডেল, তাহলে দেখো ফ্লুইড মোজাইক মডেল কতবার আসছে? অনেকবার আসছে। ঠিক আছে, লাস্ট কোশ্চেন। অ্যান্টিকোডন। আচ্ছা, আগে প্রশ্ন দেখি, কি কে বলছে এটা কে প্রক্রিয়া, এটা এল প্রক্রিয়া, নাকি প্রক্রিয়া না কে, শুধু এটা ডিএনএ প্রক্রিয়া পি, আর এটা হলো আরএনএ। তো অ্যান্টিকোডন কি? টিআরএনএ এর সাথে, টিআরএনএ এর অ্যান্টিকোডন লুপে যে অংশটা থাকে সেটাকে অ্যান্টিকোডন বলতে পারো, বা সংজ্ঞাও আছে বইতে, সেটাও দিতে পারো। অমসৃণ ইন্ডিপেন্ডেন্ট রেগুলাম বলতে কি বোঝায়? যাদের গায়ে রাইবোজোম লেগে থাকে ওরা হচ্ছে অমসৃণ ইন্ডিপেন্ডেন্ট রেগুলাম। পি এর প্রক্রিয়াটি বর্ণনা করো। পি হলো ট্রান্সক্রিপশন প্রক্রিয়া, তাহলে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া অনেকবার আসছে, দেখছো? এটা লিখতে হবে। কে ও এল এর মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো। ডিএনএ আর এন এর পার্থক্য, খুব সহজ কোশ্চেন ছিল একটা। তো এই যে আমরা গত বছরেরই মানে লাস্ট ইয়ারের আমরা 13টা কোশ্চেন দেখলাম, তো আমরা কি পাইলাম, কি কি থেকে প্রশ্ন হয়েছে আমি তোমাদের রিপিট করি। তাহলে প্রথমত থেকে প্রশ্ন থাকবেই, এবং এই প্রশ্নগুলা কোন কোন টপিক কভার করবে দেখো। প্রথমে কোষ প্রাচীরের গঠন, কোষ ঝিল্লির ফ্লুইড মোজাইক গঠন, খুবই ইম্পর্টেন্ট। অঙ্গাণুতে ঢুকলে প্রশ্ন আসছে রাইবোজোম থেকে, লাইসোজোম থেকে, মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট থেকে, আর কোনো অঙ্গাণু থেকে প্রশ্ন আসে নাই। ধরো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, বা গলগি বডি, বা সেন্ট্রিওল, কোষ কঙ্কাল, এগুলা কোনোটাই গগ হতে আসে না, আমি ক্লাসের সময়ও বলছি। এরপরে প্রশ্ন আসছে ডিএনএ আরএনএ থেকে, ক্রোমোজোম থেকে কোনো প্রশ্ন আসে না। আর লাস্ট কোশ্চেনটা আসছে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, রেপ্লিকেশন। তিনটা টপিকই সুপার ইম্পর্টেন্ট। জিন, জেনেটিক কোড, এগুলা থেকে ক খ তে প্রশ্ন আসে, গ ঘ তে আসে না। তো পুরো চ্যাপ্টার জুড়ে এগুলোই হচ্ছে তোমাদের রিটেনের টপিক। সবচেয়ে বেশি প্রশ্ন এই চ্যাপ্টার থেকেই হয়, যেহেতু চ্যাপ্টারটা সবচেয়ে বড়, টপিকও অনেক, প্রতি বছর এখান থেকে প্রশ্ন হয়। ঠিক আছে, তাহলে আশা করা যায় এই ক্লাসের পরে তোমাদের এখন আর সৃজনশীল কেমন হবে বা কোন টপিক থেকে হবে, কিভাবে উত্তর করতে হবে, কোনগুলো পড়তে হবে, এটা নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন নেই। তবুও তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো।
আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমাদের পড়া আজকে এখানেই শেষ। তোমরা ভালো করে পড়াশোনা করো। নেক্সট উইকে এটার পরীক্ষা হবে। পরীক্ষাটা দিও। ঠিক আছে? আর তোমাদের সবার জন্য অনেক, অনেক দোয়া ও শুভকামনা। সামনে ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে ডিসেম্বর মাসের পরে। ততদিন ভালোভাবে পড়াশোনা করো, ভালো থাকো। আল্লাহ হাফেজ। গ্রুপে আছি। তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারো। রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ? আমি আপাতত আগামী মাস পর্যন্ত মানে এই বছরে আর কোনো ক্লাস নিব না। আগামী বছরে দেখা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, গত দিনের পড়ায় কিছু টপিক বাকি ছিল ওটা আমরা ক্লাসের শুরুতে পড়াই দিছি ভাইয়া, হ্যাঁ? তোমাদের একটা পোল দেওয়া হয়েছে। এটা হচ্ছে ক্লাস রেটিং। তোমরা ক্লাসের ব্যাপারে তোমাদের অনুভূতিটা এইখানে ভোট দেওয়ার মাধ্যমে জানাইতে পারো। ঠিক আছে? সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।